টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত 7টি ইউনিট, দগ্ধ 5 কর্মী, একজন নিখোঁজ। রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের। 25 সেপ্টেম্বরই ভোট চায় ছাত্র শিবির। চাকসু নির্বাচন নিয়ে কমিশন প্রার্থীদের মতবিনিময়। এবং কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে বিজিবির অভিযান, মানব পাচার চক্রের ঘাঁটি থেকে 84 জনকে উদ্ধার, অস্ত্রসহ 3 পাচারকারী আটক। স্বাগত, এখন জনপদে, সঙ্গে আছি শরীফ রওশন। গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের 5 কর্মী, নিখোঁজ রয়েছেন একজন। ফায়ার সার্ভিস জানায় বিকেল 3:30টায় টঙ্গীর সাহারা সুপার মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে গেলে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন ফায়ার সার্ভিসের 5 কর্মী আর নিখোঁজ হন আরও একজন। দগ্ধদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে উত্তরা ফায়ার সার্ভিসের 2টি এবং কুর্মিটলা ফায়ার সার্ভিসের 2টি সহ মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পানিতে যখন নিবাইতে গেছে তখন আগুনটা বিস্ফোরণ হয়ে গেছে বিশাল হওয়ার পরে ফায়ার সার্ভিসের 6 জন লোক আহত হয়ে গেছে। একবার তো ফায়ার সার্ভিসের লোকের ভিতরে ছিল, আমরা বাইরে ছিলাম, তো ওই বিস্ফোরণে ফায়ার সার্ভিসের লোক আহত হয়েছে। প্লাস্টিকের ড্রামের কারখানা আছে একটা, আর কেমিক্যালের গোডাউন আছে একটা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, আগুন নিয়ন্ত্রণের কি অবস্থা? নিখোঁজ যে ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন তার সন্ধান মিলেছে কিনা? যখন তারা আগুন নেভানোর প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সে সময় গুদামের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে একটি বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি ফায়ার সার্ভিসের 5 জন সহ মোট 6 জন দগ্ধ হয়েছেন এবং সেই 6 জনকে এখন উন্নত চিকিৎসার জন্য প্রথমে শহীদ আহসান মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় যে গাজীপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় যে গাজীপুরের ঢাকার যে বার্ন ইনস্টিটিউটে। এবং কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন যে জয়কে পাওয়া গেছে এবং সে দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে নিখোঁজ ফায়ার সার্ভিসের কর্মী ছিল তাকে পাওয়া গেছে এবং ভেতরে এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সবাই কিন্তু এখানে প্রবেশ করেছেন। ঢাকার শুধুমাত্র টঙ্গী নয়, উত্তরা এবং পূর্বীটোলা সহ মোট 7টি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে একযোগে কাজ করছেন এবং যেহেতু ভেতরে দাহ্য পদার্থ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে লবণ, হাইড্রো সহ বেশ কিছু দাহ্য পদার্থ রয়েছে যেগুলো কেমিক্যাল মূলত ওয়াশিং প্ল্যান্টগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। সেই কারণেই মূলত এখানে দুর্ঘটনা ঘটতে পারে বলে এখানকার স্থানীয়রা কিন্তু আশঙ্কা করছেন। পাশাপাশি এখানে মূলত দোতলা একটি ভবন, নিচতলায় ছিল কেমিক্যালের গুদাম এবং দোতলায় ছিল প্লাস্টিকের কারখানা। তো সবকিছু মিলে কোথা থেকে আসলে আগুনের সূত্রপাত ঘটেছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের বিশেষায়িত যে একটি ইউনিট যারা কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণে কাজ করে তারা এখানে কাজ করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে ভিতরে ধোঁয়া রয়েছে এবং যে গন্ধ রয়েছে কেমিক্যালের সেই দুর্গন্ধে কিন্তু এখানে মানুষের কিন্তু চলাচল কিন্তু আশপাশের পুরো এলাকায় কিন্তু সেই দুর্গন্ধটি ছড়িয়ে পড়েছে, যে কারণে মানুষের এখানে কিন্তু চলাফেরা করতে কিন্তু কষ্ট হচ্ছে। এবং এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারাও ঘটনাস্থলে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করছেন। তবে কোথা থেকে আসলে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটছে সেটি কিন্তু পরবর্তী তদন্ত সাপেক্ষেই বলা যাবে। এবং যেহেতু এটি একটি কেমিক্যালের গুদাম এবং এই কেমিক্যালের গুদামটি আসলে কোনো ধরনের নিয়ম মেনে এবং অনুমোদন রয়েছে কিনা সেগুলো কিন্তু তদন্ত করে দেখা হবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে কারখানাটি গুদামটির ভেতরে এখনো ধোঁয়া রয়েছে এবং সেই কেমিক্যালের ধোঁয়ার গন্ধে কিন্তু মানুষের চলাচল করতে সমস্যা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তাদেরকেও কিন্তু বেশ ত্যাগ করতে হয়েছে। এবং পুরো আশপাশের এলাকায় আমরা দেখেছি উৎসুক মানুষের যে একটি ভিড়, প্রায় সব ধরনের যে দুর্ঘটনা ঘটলে আমরা উৎসুক মানুষের একটি ভিড় দেখতে পাই।
সেই ভিড়ের কারণে কিন্তু এখানে কিন্তু উদ্ধারতক কর্ম চালাতে কিন্তু কিছুটা হিমশিম খেতে হচ্ছে, যেহেতু দুটি কারখানা, এখানে একটি কেমিক্যালের গুদাম, একটি প্লাস্টিক কারখানা, এবং এই গুদামগুলোর ভিতরে কিংবা কারখানার ভিতরে কোনো ধরনের শ্রমিক এখানে রয়েছেন কিনা বা কোনো দগ্ধ বা নিহত কেউ ছিল কিনা সেগুলো কিন্তু বারবার কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। ভোটার উপস্থিতি এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে 25 সেপ্টেম্বরেই নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন স্বতন্ত্র সহ বেশ কয়েকটি প্যানেলের শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। এদিকে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন ছাত্রদল এবং ছাত্র শিবির। সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বিকেল 4টার দিকে বিশ্ববিদ্যালয়ের জরুরি বৈঠক শুরু করে নির্বাচন কমিশন। এর আগে চলমান পরিস্থিতি নিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নুরউদ্দিন আবির গণমাধ্যমে কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে জানান তিনি। একই সঙ্গে দুর্গাপূজার পর নির্বাচনের দাবি জানানো হয়। অন্যদিকে শিবির সমর্থিত জিএস প্রার্থী 25 তারিখেই নির্বাচন চান। এদিকে সোমবার সকাল থেকেই পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কাজ বন্ধ রেখে প্রশাসন ভবনের সামনেই তাদের অবস্থান কর্মসূচির পাশাপাশি মানববন্ধন করেন তারা। এ সময় জড়িত শিক্ষার্থীদের বিচার এবং দাবি জানানো হয়। আমাদের 25 তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব। আমরা চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন। তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। নির্বাচন সঠিক সময়ে যদি বাস্তবায়ন না হয়, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা আরও বেশি তৈরি হবে। যে রাকসু নির্বাচন যথাসময়ে আয়োজন করতে হবে। বিভিন্ন পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও বানচালের চেষ্টা করতে পারে। এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এদিকে রাকসু নির্বাচন কবে হতে পারে তা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, এই বৈঠক আর কতক্ষণ নাগাদ চলতে পারে, আর এই বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কিনা, সমস্যা সমাধান হতে পারে কিনা বৈঠকের পর? রওশন, মূলত আসলে সমস্যা নিয়েই এই আলোচনা, দীর্ঘ আলোচনা চলছে। আমরা যেটি দেখছি যে নির্বাচন কমিশন প্রথমে আসলে 5টার সময় দিয়ে পরবর্তীতে আবারও 4টার সময় আসলে এই বৈঠক এগিয়ে নিয়ে এসেছে। পরবর্তীতে তখন থেকেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়, সেটিতেই মূলত নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আমরা আসলে দেখছি এখন যেখানে আসলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে। প্রত্যেকেই আসলে সেটি জানারই অপেক্ষা করছেন যে নির্বাচন কমিশন আসলে মূলত কোন সিদ্ধান্তটি দেয়। কেননা আমরা দেখেছি সারাদিন ব্যাপী বেশ কয়েকটি প্যানেল স্বতন্ত্র প্রার্থী তারা নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি করেছেন এবং তারা বলছেন যে যেহেতু আসলে শাটডাউন চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের, সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে নেই। একই সাথে কিন্তু পরিবহনও বন্ধ রয়েছে, যার কারণে দূর দূরান্তে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন তারাও কিন্তু আসতে পারেননি। এবং আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 30,000-এর বেশি যে শিক্ষার্থী, তার মধ্যে 29,905 জন ভোটার, তার মধ্যে কিন্তু 70 ভাগই থাকে আসলে ক্যাম্পাসের বাইরে এবং ক্যাম্পাসের ভেতরে যেগুলো হল রয়েছে 17টি হল, সেখানে প্রায় 30% শিক্ষার্থী থাকে। সুতরাং সেই জায়গা থেকে শিক্ষার্থী আছে নেই এইরকম একটি দ্বন্দ্ব রয়েছে প্রার্থীদের মধ্যে এবং সেইটার ক্ষেত্রেই আসলে নির্বাচন কমিশন তারা বৈঠকে বসেছেন। দীর্ঘ বৈঠক চলছে এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পারছিলাম যে এটির একটি সিদ্ধান্ত আসবে এবং এখন রওশন যেটি জানানো হলো যে ঠিক মাগরিবের আজান হয়েছে, নামাজ শেষ করে তারপরে আসলে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। তো আসলে কি হচ্ছে সেটি আসলে তাদের মুখ থেকে স্পষ্টভাবে না জানা পর্যন্ত এখনই বলা যাচ্ছে না। রওশন, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাকসু নির্বাচনে নির্বাচন কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান।
এদিকে চাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবিযুক্ত ভোটার তালিকা রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোট কেন্দ্রের 100 মিটারের ভেতর ভোটার এবং পোলিং এজেন্ট ছাড়া কেউ থাকতে পারবে না। দুপুরে চাকসু নির্বাচন আচরণবিধি এবং আনুষঙ্গিক বিষয় করণীয় নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সময় নির্বাচন নিয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো চাপ নেই বলেও জানানো হয়েছে। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আচরণবিধি, প্রচার প্রচারণা, ভোটের দিনের যানবাহন ব্যবস্থা সহ নানান বিষয়ে জানতে চাইলে এসব প্রশ্নের উত্তরে কমিশন জানায়, ভোটের দিন বাড়তি শিডিউলের শাটল চলাচলের ব্যবস্থা রাখা হবে। একই সঙ্গে অতিরিক্ত বাস সংযোজন করা যায় কিনা সেটাও ভেবে দেখা হবে। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারীদের মূল ঘাঁটি থেকে 84 জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে পাচারকারী চক্রের 3 সদস্যকে। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত এই অভিযান চালায় বিজিবি এবং র্যাব। উদ্ধারকৃতদের দীর্ঘদিন ধরে নির্যাতনের মাধ্যমে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে পাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটকে রাখা হয়েছিল। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন। মুন্সিগঞ্জ থেকে কক্সবাজারের উখিয়ায় মসজিদে 41 দিনের জামাতে গিয়েছিলেন ইমাম হোসেন ও তার বন্ধু মানিক মৃধা। জামাত শেষে স্থানীয় একজনের সঙ্গে সিএনজি যোগে কচ্ছপিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে পাচারকারীদের খপ্পরে পড়েন তারা, যেখানে বন্দি দশায় টানা 18 দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাদের। গভীর পাহাড়ের ভিতরে নিয়ে যায় তারা দুজন আমাদের, তো নিয়ে যাওয়ার পর পিছন দিকে তাকানোর পর উনি তো আর আসে না যে আমাদের নিয়ে আসছে সাথী ভাই। ইমাম ও মানিকের মতোই নানানভাবে মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন 84 জন, যাদের মধ্যে 18 জন বাঙালি ও 66 জন রোহিঙ্গা, যাদের বেশিরভাগকেই আনা হয়েছিল মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে। র্যাব জানায় সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অসংখ্য অভিযানে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতেই মূল ঘাঁটির সন্ধান মেলে। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত টেকনাফের রাজারছড়া, কচ্ছপিয়া, বাহারছড়া ও বড়ইতলির বিভিন্ন পাহাড়ে চালানো হয় অভিযান। এ সময় আটক করা হয় চক্রের 3 সদস্যকে। এছাড়া উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র। বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যেমন নেওয়া হয়, এছাড়াও যারা আমাদের অন্যান্য এলাকা থেকে পর্যটক আসে তাদেরকেও আটক করা হয়। আবার নিরপেক্ষ একেবারে সাধারণ জনগণ যারা শুধুমাত্র হয়তো বা ধর্মের কারণে বিভিন্ন জায়গায় চিল্লায় যায়, সেই ব্যক্তিদেরকেও এখানে ভুক্তভোগী বা এরকম মানব পাচারের শিকার করা হয়। বিজিবি বলছে দীর্ঘদিন ধরে নির্যাতনের মাধ্যমে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের মাধ্যমে পাহাড়ে আটকে রাখা হয়েছিল তাদের। প্রশাসনের অভিযান এড়াতে কয়েকবার স্থান পরিবর্তন করেছে পাচারকারীরা। আমরা বর্তমানে যাদেরকে পেয়েছি এরা সবাই বিগত 2 থেকে 3 সপ্তাহ ধরে পাহাড়ে আছে। আমাদের চলমান বিশেষ অভিযানের কারণে তারা সতর্ক ছিল, এক স্থান থেকে অন্যত্র প্রতিনিয়ত জায়গা বদল করছিল। বিজিবি বলছে এখন পর্যন্ত মানব পাচার চক্রের 65 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 18 সেপ্টেম্বর অভিযান চালিয়ে 66 জনকে উদ্ধার করা হয়। এখন কক্সবাজার। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে সকাল থেকেই বিশেষ অভিযান শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। সকাল 8টা থেকে নগরীর 5টি গুরুত্বপূর্ণ জায়গায় একসাথে অভিযান শুরু করা হয়। এসএমপি কমিশনার জানান, সপ্তাহখানেক আগে সড়ক শৃঙ্খলা ফেরাতে 5 দফা নির্দেশনা জারি করা হয়। ব্যাটারি চালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন এবং ভুয়া নাম্বার প্লেট যুক্ত যানবাহন চলাচল করতে পারবে না সড়কে। আর অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না বলে তিনি জানান। নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মোটরসাইকেল চালক এবং আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে সপ্তাহব্যাপী। এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রতির বন্ধন অটুট থাকবে এবং উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটা আপনারা জানেন, এবার কিন্তু সব পূজা কমিটির সাথে দেখে আমাদের মিটিং হয়েছিল, সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই জন্য তারা বিভিন্ন গার্ড, মানে আমাদের সরকারি বাহিনী না, তাদের নিজস্ব থেকে তাদের থাকবে, কি জানি বলে, স্বেচ্ছাসেবক থাকবে। এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে, এইটা তারা করতেছে। এবং 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও চলে আসবে। এদিকে পূজা উপলক্ষে উপহার হিসেবে ভারতে 500 কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব চাল আগরতলা স্থলবন্দরে পাঠানো হয়। এর আগে সকালে চাষি ব্র্যান্ডের চিনিগুড়া চাল ভর্তি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দরে আসে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেয়া হবে। সার্ভার জটিলতায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। এতে জরুরি প্রয়োজনের পাসপোর্ট প্রত্যাশীরা পড়েছেন চরম ভোগান্তিতে। তবে কবে নাগাদ সচল হবে কার্যক্রম তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। অনিক চক্রবর্তীর প্রতিবেদন। বৈদ্যুতিক গোলযোগে অচল চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস। গেল 2 দিন ধরে বন্ধ বায়োমেট্রিক, ডাটা এন্ট্রি ও নতুন পাসপোর্ট ইস্যু সহ সব কার্যক্রম। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর নষ্ট হয়ে যাওয়ায় সার্ভার চালু করা যাচ্ছে না বলে জানান পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। অফিসে প্রতিদিনই ভিড় করছেন কয়েকশো সেবা প্রত্যাশী। দূর দূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেবা। ফলে বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। কালকে এরকম হচ্ছে, আজকে এরকম, কিন্তু এখনো কোনো আপডেট নেই কাজের। অনেকে আছে ব্যাংক ড্রাফের সমস্যা আছে, যে মেয়াদ শেষ হয়ে যাবে। অনেকের আবার অর্থনৈতিক অবস্থাও ভালো না। এইভাবে ভোগান্তি দিলে আমরা কিভাবে করব? সকাল থেকে বসে আছি, এখন পর্যন্ত কিছু বলে 10 মিনিট পরে, 10 মিনিট পরে, এখন 10 মিনিটই হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো কিছু খবর নাই। এদিকে ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা সোমবার সকাল থেকে কাজ করে দুপুরে আবার ফিরে যান। তবে ঠিক কবে নাগাদ অফিসের কার্যক্রম স্বাভাবিক হবে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। গতকাল রাত থেকে চেষ্টা করে ইঞ্জিনিয়ার সাহেব আসছিলেন, উনি ঠিকঠাক করে মোটামুটি ডেলিভারিটা চালু করা হয়েছে। আর এনরোলমেন্টের কাজ, ছবি তোলার কাজটা এখনো বন্ধ আছে, কাজ চলছে, আশা করি ঠিক হয়ে যেতে পারে। দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকায় তৈরি হয়েছে নানা জটিলতা। তবে আগে থেকেই প্রস্তুত থাকা পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। এর আগেও বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ ছিল এই আঞ্চলিক পাসপোর্ট অফিস। এখন চুয়াডাঙ্গা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।